হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে গিয়ে ক্লাস টেনের যে প্রশ্নমালা 13 প্রশ্নমালার যে ভেদ নামক যে চ্যাপ্টারটা আছে তার উপর বেস করে, মানে তার যে অঙ্কগুলো আছে তার উপর, তার সমাধানের উপর বেস করে ভিডিওটা বানাবো। দেখো, তোমরা তোমাদের বইয়ে 186 নম্বর পেজে তোমরা দেখলেই দেখতে পাবে, এখানটাতে দেখো ভেদ জিনিসটা কি। এটা সম্পূর্ণ কিন্তু আমাদের কাছে নতুন একটা ব্যাপার। ভেদে ইংলিশ টার্ম হচ্ছে কি বন্ধুরা, ভ্যারিয়েশন। ঠিক আছে, ভ্যারিয়েশনকে আমরা মানে বেসিক্যালি দুটো ভাগে পেতে পারি, দুটো ভাবে পেতে পারি। একটা হচ্ছে গিয়ে সরল অনুপাতে, একটা হচ্ছে কি ব্যস্তানুপাতে। তার আগে আমরা কটা জিনিস দেখবো, যেটা কিনা হচ্ছে কি আমরা সাধারণত ভেদকে দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশির মাধ্যমে আমরা পাবো। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাবে, আমি যদি পেজটা যদি বড় করি, পেজ নাম্বার 186-তে এই যে 3 নম্বরে যেটা আছে সেটা আমি বলতে চাইছি এটা। ঠিক আছে, যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে হয়, তখন ওই দুটি চলরাশি কি সম্পর্কে আছে সেটা কি করে বুঝবো আমরা। ওকে, দেখো, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু যখনই কে হবে তখনই তোমাদের ভেবে নিতে হবে যে ওটা কিন্তু অলওয়েজ। আচ্ছা, আরেকটা জিনিস বলো আমাকে, যখন কিনা আমরা আমরা ফিজিক্সে নিশ্চয়ই তোমরা অঙ্ক করেছো, ফিজিক্সের অঙ্কতে দেখবে যখন কিনা কনস্ট্যান্ট টার্ম কখন নেওয়া হয়, যখন কি যখন কিনা ওইটা কোনো একটা রাশি, যখন কিনা দুটো রাশি একে অপরের সাথে ইনফিনিটি প্রপোর্শনাল টু বা ইনফিনিটি অফ সাইন দিয়ে থাকে, হ্যাঁ কি না? তোমরা এখানে দেখলে দেখতে পাবে, যদি বড় করে এখানে দেখো, এই দেখো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই আছে। তার মানে প্রপোর্শনাল টুটা তোলার জন্যই আমাকে এখানে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই করতে হবে, তাই নয় কি? এবার আমি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই করলে তাহলে কি হবে, আমার এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই মানে কে ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই আমি অনায়াসে বলতে পারি তো, হ্যাঁ কি না? তো এখানটাতে তাহলে সেই হিসেব মতো আমার তাহলে এখানটাতে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, যেখানটাতে এই যে এক্স আর ওয়াইটা তাহলে কি ভেদে আছে, সরল ভেদে আছে। কি বললাম বুঝতে পারলে? তার মানে আমাদের এই যে ভেদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমাকে তাহলে প্রথমে চিনতে হবে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, তার উপর বেস করে আমাকে একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে হবে, তার উপর ইন্ডিকেট করে আমাকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। ওকে, কি বললাম বুঝতে পারলে? কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে কনস্ট্যান্ট টার্মের যে ভ্যালুটা সেটা কিন্তু জিরোর থেকে কিন্তু বড় হতে হবে, জিরো হলে হবে না। কেন বলো তো? জিরোর সাথে কোনো কিছু জিরো গুণ করলে সেটা জিরোই হয়ে যায় আলটিমেটলি। তো সেই জন্য কিন্তু জিরো অথবা জিরোর থেকে নিচে কোনো ভ্যালু হলে হবে না। ওকে, এটা একটুখানি মাথায় রাখবে। ওকে, তারপরে আমরা যদি পেজ নাম্বার 189 পেজে যে চলে যায়, তাহলে এখানেতে আমরা দেখতে পাবো কি, যে যদি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ছক মতো আছে, কি বলছে এখানটাতে দেখো, যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত, মানে এটা হচ্ছে কি ব্যস্তভেদের জিনিসটা তুলে ধরেছে, যেটা কিনা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম, যে এক্স ইজ প্রপোর্শনাল টু মানে ওয়াই ছিল না, মানে যখন কিনা দেখবো আমরা এক্স এর সাথে ওয়াইটা ব্যস্তভেদে আছে, মানে কিনা এক্স এর মানটা বাড়লে ওয়াই এর মানটা কমবে, বা ওয়াই এর মানটা বাড়লে এক্স এর মানটা কমবে, তখন কি ওটা তাহলে ব্যস্তভেদে আছে। কারণ দেখো, আমরা দেখো ছোটোবেলা থেকে, মানে ক্লাস 7-8-এ আমরা অনুপাত সমানুপাত শিখেছি, ইভেন 6-এও শিখেছি। তো সেখান থেকে আমাদের জানাই আছে, নিশ্চয়ই তোমাদের জানা আছে যে সরল ভেদ বা ব্যস্তভেদ জিনিসটা কি। তো তার উপরই বেস করে কিন্তু এখানটাতে এই অঙ্কগুলো তুলে ধরা আছে। ঠিক আছে, তার মানে তাহলে আমরা কি দেখলাম, মানে যখন কিনা এক্স আর ওয়াই এর মানটা অপরিবর্তিত থাকবে তখন গিয়ে আমাদের অলওয়েজ এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y হতে পারে, বা 1/x ইজ প্রপোর্শনাল টু ওয়াই হতে পারে। ঠিক আছে, যেখানটাতে তাহলে কি হবে, আমার তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই, সেখান থেকে আমি খুব অনায়াসেই বলতে পারি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, তাই নয় কি? তো সেই রকম বেসিসে তার মানে আমাদের তাহলে দেখতে হবে যে কোনটা সরলভেদের অঙ্ক আছে, কোনটা ব্যস্তভেদের অঙ্ক আছে, দেন আমাদেরকে অঙ্কগুলোকে ইউটিলাইজ করে সলভ করার চেষ্টা করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা, সরলভেদ আর ব্যস্তভেদ। তারপরে যদি আমরা যদি কয়টা যদি অঙ্ক দেখি, তাহলে এখানে যদি পেজ নাম্বার 191 পেজে তোমরা যদি দেখো অঙ্কগুলো, যদি এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই হয় তবে কি ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স হতে পারে? অবশ্যই হবে, কেন হবে না? কারণ কি, দেখো আমাদের যদি 2 গুণ 3 6 হয়, 3 গুণ মানে 3 × 2 6 অলসো না, দেন অবভিয়াসলি এই দুটো জিনিসই কিন্তু এক, তার যে রেজাল্টটা সেটা কিন্তু একই হবে। হ্যাঁ, টার্মগুলো হয়তো ইন্টারচেঞ্জলিভাবে প্লেসটা চেঞ্জ করে বসবে, তার মানে এই নয় যে ওর যে রেজাল্টটা সেটা নিশ্চয়ই আলাদা বেরোবে না, তার রেজাল্টটাও তাহলে এক বেরোবে। তার মানে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই আর ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, দুটোই সম্পূর্ণ একই। ঠিক আছে, পেজ নাম্বার 192, মানে 192-এ যদি আসো তোমরা, তাহলে এখানে দেখবে আমাদের একটা যৌগিক ভেদে উপপাদ্য বলে একটা জিনিস আছে। এই জিনিসটা দেখতেই পাচ্ছ তোমরা, বক্সের মধ্যে যৌগিক ভেদে উপপাদ্য কি বলছে, এক্স ওয়াই জেড তিনটি চল, মানে চল মানে কি বলতো, রাশি একটা, হ্যাঁ, এরূপ যে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড কনস্ট্যান্ট,
আবার এক্স ইজ প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই কনস্ট্যান্ট, আবার কি বলছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই কনস্ট্যান্ট। ওকে, এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখলেই তোমাদের কিন্তু অঙ্কগুলো করা খুবই তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এইটুকুটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, বা ভেদ জিনিসটা কি সেটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। তাহলে চলো তাহলে আমরা মেন অঙ্কে তাহলে প্রবেশ করি। তো দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা কি বলছে, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি বলে একটা বক্স টানা আছে, যেখানটাতে 20 কয়েকটা ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে দেখো কি বললে মনে করা হচ্ছে সলভটা। তাহলে কি দেখছি আমরা, এর মান বাড়ালে বা কমালে বি এর মানও বাড়বে বা বাড়ছে বা কমছে, তার মানে এ বাই বি ইজ ইকুয়াল টু 25/10, মানে এই প্রত্যেকটা আমি বাই আকারে লিখেছি। লেখার পরে দেন আলটিমেটলি আমি যদি কাটাকুটি করি তাহলে দেখবে প্রত্যেকটারই দেখবে 5/2টা কমন আসবে। ঠিক আছে, তো সেখান থেকে তাহলে এ ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু বি, তাহলে অতএব তাহলে এ ইজ প্রপোর্শনাল টু বি, এবং এখানে ভেদ ধ্রুবকের মান তাহলে 5/2। কি বললাম বুঝতে পারলে? তুমি যদি এটাকে যদি কাটাকুটি করো, 5×5 = 25, 5×2 = 10, 6 দিয়ে এটাকে কাটাকুটি করো, 5×6 = 30, 6×2 = 12, এটাকে যদি কাটাকুটি করো 9 দিয়ে, 5×9 = 45, 9×2 = 18। ঠিক একই রকমভাবে এটাকে যদি কাটাকুটি করো, 5×25 50 × 5 20 250, আর 50 × 2 100। তার মানে তাহলে প্রত্যেকটারই তাহলে আমি তাহলে 5/2 তাহলে কমন পেয়েছি। তো সেই রিলেটেড আমি তাহলে ডিরেক্টলি তাহলে লিখতে পারি নয় কি, যে এ ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু বি, সেটাই আমি এখানে মেনশন করে তুলে ধরেছি। ওকে, এটাই আমাদের খুব ছোট একটা অঙ্ক। দুয়ের দাগ অঙ্কটা কি বলছে, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি বলে একটা বক্সের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেই রিগার্ডিং এক্স ও ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটাকে খুঁজে বার করে লিখতে বলেছে। এটা কিন্তু বন্ধুরা ঠিক আগের মতো অঙ্কটাই হবে, মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 18 × 3, যেখানে কিনা 8 × 275, মানে প্রত্যেকটা আমি কিন্তু গুণ আকারে লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের তাহলে একটা তাহলে ভ্যালু বেরোবে, যেটাও কিনা এখানে একটা কমন টার্মই বেরোবে খুব সম্ভবত। তো সেখান থেকে তাহলে আমাদের এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা ধরে নিতে হবে, যেখানে কিনা আমার এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y। দেখো তোমরা এটা দেখো প্রত্যেক করাই দেখো সেম অ্যান্সার বেরোবে, 6×9 = 54। এটা যদি মানে 2 × 9/2 মানে কত হচ্ছে, 9 হচ্ছে। দেন আলটিমেটলি এটা থেকে কাটাকুটি করলে একই রকমভাবে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তো সেটাই আর কি করেছি। সরি, এটা 12 হবে, এক্সট্রিমলি সরি। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে দেখো 6 হচ্ছে, 6×9 = 54। এটাকে আমি যদি কাটাকুটি করি 2 হচ্ছে, 27×2 = 54, 3 × 8 = 54, 6×9 = 54। ঠিক আছে, তাহলে ভেদকে মান তাহলে কত, 54। 3 নম্বরে অঙ্কটা কি বলেছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, একই গতিবেগের ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। আচ্ছা দেখো তাহলে কী করেছি, ধরি তাহলে প্রয়োজনীয় সময় টি এবং একক দূরত্ব এস। ঠিক আছে, যেহেতু গতিবেগ একই থাকলে প্রয়োজনীয় সময় তো বাড়বেই, বৃদ্ধি পেলে দূরত্ব একই অনুপাতে বৃদ্ধি পাবে। মানে যদি মনে করো তুমি এখান থেকে তোমার 2 কিলোমিটার যেতে মনে করো যদি 5 মিনিট সময় লাগে, তাহলে তুমি যদি 3 কিলোমিটার যাও তাহলে সেই ক্ষেত্রে তাহলে কত মিনিট সময় লাগবে, আরও 2.5 মিনিট বেশি লাগবে তো, হ্যাঁ কি না? তো সেটাই বলছে, মানে কি বলছে যে ডিস্টেন্সটা যদি বাড়ে, দূরত্ব যদি বাড়ে, তাহলে কি হবে, সময়ও বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের কিলোমিটারটাও বাড়বে, তাই নয় কি? সেটাই আর কি আমি এখানে মেনশন করেছি। সুতরাং টি ও এস পরস্পর তাহলে সরল ভেদে আছে, কারণ এটা বাড়লে ওটাও বাড়ছে, ওটা কমলে এটা কমবে, তাই নয় কি? তাহলে সুতরাং টি ইজ প্রপোর্শনাল টু এস, যেখানে দেখি না টি ইজ ইকুয়াল টু কে এস, যেখানে আচ্ছা আরটা জিনিস কিন্তু তোমরা কিন্তু অলওয়েজ কিন্তু এই লাইনটা কিন্তু লিখতে ভুলবে না, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু মেনশন করতেই হবে। ওকে, এবার দেখো কী করেছি আমি, টি ইজ ইকুয়াল টু কে এস, মানে আমাকে এখান থেকে তাহলে কে এর মানটা বার করতে হবে। মানে টি ইজ ইকুয়াল টু কে এস, মানে টি মান তো জানি আমরা টাইম মানে 25 মিনিট বলেই দিয়েছে আমাকে, আর এস মানে হচ্ছে কি দূরত্ব মানে 14 কিলোমিটার, সেটাও বলে দিয়েছে। আমি সেটাই এখানে ভ্যালুতে পুট করে আমি এখান থেকে কে এর মানটা বার করছি 25/14। এবার তাহলে দেখো অতএব টি ইজ ইকুয়াল টু কে এর মানে আমি এবার কী করছি, এইটাতে কে এর মানটা বসিয়েছি, বসাতে আমার টি ইজ ইকুয়াল টু 25/14 এস, এটা 1 নম্বর সমীকরণ নিয়েছি। বা 1 নম্বর সমীকরণে টি ইজ ইকুয়াল টু 300 বসিয়ে পাই, কারণ কিনা বলেছে দেখো আমাকে লাস্ট লাইনটা অঙ্কতে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টা তিনি কতটা পথ যাবেন সেটা আমাকে বার করতে বলেছে। তার মানে যেহেতু 5 ঘন্টা সমান 300 মিনিট হবে, এটা ঠিক আছে, এটা 300 মিনিট হবে, হ্যাঁ 300 মিনিট। তার মানে আমি টি এর জায়গাতে এখানে ভ্যালুটা বসিয়ে এস এর মানটা আমি ডাইরেক্টলি বার করে দেখিয়ে দিয়েছি। খুবই সোজা অঙ্ক, একটুখানি জাস্ট বুদ্ধি প্রয়োগ করে করলেই হয়ে যাবে। আর সব থেকে বড় কথা কী জানো তো, অঙ্কটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে কী সলভ করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো সলভ করাটা খুবই একটুখানি হলেও প্রবলেমেটিক হতে পারে। ওকে,
2 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। তাহলে দেখো কি করেছি এখানটাতে আমি একটু টেনে নিই। ওকে, দেখো তাহলে কি করেছি আমি, তাহলে শিশুর সংখ্যাটা তাহলে ধরে নিয়েছি আমি এ, ঠিক আছে, তাহলে সন্দেশের সংখ্যা ধরে নিয়েছি বি। তাহলে যেহেতু শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে সন্দেশের সংখ্যা একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পাবে, তার মানে এটি তাহলে ব্যস্ত অনুপাতে আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই আমি, কিন্তু এই যে টোটাল যে ব্যাপারটা মানে ব্যস্ত অনুপাত নাকি সরল অনুপাত, সেই যে টোটাল যে কি বলবো টোটাল যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদেরকে অঙ্কের যে সলিউশনে কিন্তু মেনশন করতেই হবে। ওকে, তাহলে সেই হিসেবে তাহলে আমাদের তাহলে কী হবে, সুতরাং এ ও বি ব্যস্তভেদে আছে, সুতরাং এ ইজ প্রপোর্শনাল টু বি, মানে এ যখন এটা যখন কে হবে, মানে কি আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে ব্যস্তভেদে কী হয়, এক্স ইজুয়াল টু কে বাই ওয়াই হচ্ছিল, বা এক্স ওয়াই ইজুয়াল টু কে, মানে কী হয় এক্স ইজুয়াল টু কে বাই ওয়াই। তো সেটা আর কি আমি এখানে লিখে মানে মেনশন করেছি আমি এ ইজুয়াল টু কে বাই বি, যেখানে কি কেটা হচ্ছে কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। এই লাইনটা কিন্তু যখনই কে লিখবে তখনই কিন্তু মেনশন করতেই হবে। ওকে, এবার তাহলে আমি এ আর বি এর ভ্যালুটা লিখে দিই। ঠিক আগের নিয়মটাই আমি অ্যাপ্লাই করেছি, কে এর মানটা বার করেছি, কে এর মানটা বার করে ঠিক এই সমীকরণটাতে আমি কে এর ভ্যালুটা পুট করে ওখান থেকে আমি যেটা চেয়েছে আমার অ্যান্সার তার যে ভ্যালুটা মানে 4 জন কম হতে জিজ্ঞেস বলেছে না আমাকে, তাহলে তার মানে শিশু সংখ্যা কত কী ধরেছিলাম, এ ধরেছিলাম, যেখানে আমাকে অঙ্কে কী বলে দিয়েছিল 24। তার মানে আমি এখানে কী করছি, তাহলে 1 নম্বর সমীকরণে এর ভ্যালুটা বসিয়েছি। এখন কত, তাহলে 4 জন কম হলে জিজ্ঞেস করছি, মানে 4 জন কম হলে কটা কি সন্দেশ পেতো সেটা জিজ্ঞেস করেছে তো না, তাহলে সেখান থেকে তাহলে 24 - 4 20 করতে হবে। দেন আমাকে তাহলে এখানটাতে তাহলে এর মানটা বসিয়ে আমার এখান থেকে বি এর মানটা বার করতে হবে, যেটা খুব সহজে আমি বার করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক, এবং অঙ্কগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্কর যে মেন যে পার্টটা সেটা কিন্তু সবকটা অঙ্কেরই কিন্তু সেম, মানে একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পেরে যাও দেন পরবর্তী অঙ্কগুলো জাস্ট একটুখানি পড়ে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে, তার উপরও সলিউশনটা বার করে দেখালেই হয়ে যাবে। ওকে, 3 থেকে অঙ্কটা কি বলছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে বার করতে বলেছে। এটাও কিন্তু বন্ধুরা একদম একই নিয়মে করেছি, কোনো রকমের হেরফের নেই, লেখালেখি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একই নিয়মে করা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ধরি গ্রামবাসীর সংখ্যা ধরে নিয়েছি এ, দিন সংখ্যা বি ধরে নিয়েছি। এটা কেন তোমাদের গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা একই অনুপাতে হ্রাস পাবে, তাহলে সুতরাং এটা তাহলে কী অনুপাত, হ্রাস পাবে না, অবভিয়াসলি মানে ব্যস্তভেদ আছে, সরি অনুপাত বারবার বেরিয়ে গেছে মুখ থেকে আমার, কারণ আমরা এতদিন ধরে তোমাদের মানে ব্যস্ত অনুপাত সরল অনুপাত শিখে এসছো না, তো সেদিক থেকে ওটা ভেদটা তো খুব একটা সচরাচর ওয়ার্ড ইউজ করা হয় না, তাই আর কি। যাই হোক, তাহলে দেখো তাহলে এখানে তো তাহলে কী হলো, তাহলে সুতরাং এ ইজ প্রপোর্শনাল টু 1/b, অতএব এ ইজ ইকুয়াল টু কে বাই বি, যেখানে কে ইজ ইকুয়াল টু 1 ধ্রুবক একটা, এ বি এর মানটা মানে বলে দিয়েছে আমাকে অঙ্কে, সেখান থেকে বার করে নিয়েছি কে এর মানটা বার করে নিয়ে আমি এখানটাতে কে ভ্যালুটা বসিয়েছি, বসিয়ে এর ভ্যালুটাকে বি এর ভ্যালুটাকে পুট করে এ এর ভ্যালুটাকে আমি বার করেছি, কারণ দিন সংখ্যা চেয়েছি, দিন সংখ্যাটাকে আমার এখানে হেরফের করেছে অঙ্কের সেকেন্ড পার্টে গিয়ে, তো সেই জন্য আমরা এখানটাতে দিন সংখ্যাটা করেছি। তাহলে দেখো এখানে ছোট্ট একটা কাজ করতে হবে কি, যে তাহলে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত তাহলে কতজন লোক লাগবে, 10 জন লোক অতিরিক্ত লাগবে। কেন বলতো, কারণ 18 দিনে কাটতে গেলে 60 জন লোক লাগছিল, সেখানটাতে আমাদের আরও মানে 3 দিন যদি কমেই যায় তাহলে সেদিক থেকে আমাদের মোট তাহলে মানে 18 দিনে কাটতে গেলে 50 জন লোক লাগছিল, 15 দিনে কাটতে গেলে কতজন লোক লাগছে, 60 জন। তো সেখান থেকে তাহলে অতিরিক্ত কটা লোক লাগছে সেটা তাহলে বিয়োগ করলে আমাদের খুব সহজে বেরিয়ে যাবে নাকি, 60 - 15, যেখানটাতে আমার 10 জন অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, এই হচ্ছে টোটাল অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 দাগের অঙ্কটা কি বলছে, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু 9 হলে এক্স এর মানটা নির্ণয় করি। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, দেখলেই তোমরা বুঝতে পারবে। ওয়াই এবং এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, সুতরাং ওয়াই ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এক্স, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কে রুট ওভার এক্স, যেখানে কেটা হচ্ছে কি আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, যেখানটাতে কিনা ওয়াই ইজ ইকুয়াল টু 9 যখন এক্স ইজ ইকুয়াল টু 9, তাহলে সুতরাং 9 ইজ ইকুয়াল টু কে রুট 9, যেখানে আমাদের কে ভ্যালুটা বার করে নিয়েছি খুব সহজে। নিশ্চয়ই তোমরা জানো এইভাবে কীভাবে কী বের করতে হয়, আমি আমার করণী রিলেটেড ভিডিওটাতে সমস্ত কিছু এই যে করণী রিলেটেড টার্মগুলোকে কী করে ওভারকাম করতে সেটা শেখানো আছে, প্লিজ তোমরা এখন একবার দেখে নিও কী করে কী ওভারকাম করতে হয়। ওকে,
তাহলে সুতরাং y ইকুয়াল টু 3√x হচ্ছে, যেখানেতে কিনা এটা 1 নম্বর সমীকরণ, মানে কে এর জায়গাটাতে আমি ঠিক একই রকমভাবে আগে যে অঙ্কগুলো করেছি সেটারই মতো এখানটাতে মানে কে এর ভ্যালুটা বার করে দিয়ে আমি এখানটাতে তাহলে কে এর মানটা বসিয়ে দিয়ে আমি ওখান থেকে তাহলে y এর ভ্যালুটা বার করার চেষ্টা করেছি। তাহলে 1 নম্বরে তাহলে y এর ভ্যালুটা বসিয়ে পাই তাহলে 6 ইকুয়াল টু 3√x, যেখান থেকে আমরা √x ইকুয়াল টু 2, মানে x ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4। এবার x এর নির্ণয় মান 4 যখন y ইকুয়াল টু 6, হ্যাঁ কি না? এবার এখানটাতে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, তার মানে আমি এখানে এক্স এর মানটাকে আর কে এর মানটাকে বসিয়ে দিয়ে আমি এখানে এটাকে বার করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? √x এর মান কত ছিল? 2, তো এটা তো 2। আমি আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়াই মানটা কী করে বার করেছে, এটা তো আছে না এখানে। তাহলে ওয়াই মানটা কী করে বার করবো? ওয়াই ইকুয়াল টু কে এর মান কত বেরিয়েছিল আমার? 3, আর √x এর মান কত আছে এখানে? 2, তো সেখান থেকে আমার কত বেরোবে? অতএব ওয়াই ইকুয়াল টু 6। ওকে, বুঝতে পেরেছো? 2 এর দাগে অঙ্কটা কী বলছে? জাস্ট এ মিনিট, একটুখানি পেজটা উল্টিয়ে নিই। 2 এর দাগে অঙ্কটা কী বলছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 3, আবার ওয়াই ইকুয়াল টু 16, জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান নির্ণয় করি। আচ্ছা, এখানে তো একটুখানি বড় অঙ্ক না, ছোটোই অঙ্ক। দেখো কী করেছি, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। মানে ঠিক অনেকটা যৌগিক ভেদে উপপাদ্য আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইটার উপর বেস করেই আছে কিছুটা। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড, যেখানে কিনা কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ওয়াই জেডের মানটা বার করে মানে এখানে লিখে দিয়েছি যা যা বলেছিলাম অঙ্কে, সেইগুলোকে আমি এখানেতে পুট করে দিয়ে আমি কে এর মানটা খুব সহজেই পেয়ে যাব। এবার কি করেছি, 1 নম্বরে কে এর মানটা বসিয়ে পাই, মানে কিনা এটাকে তো আমি 1 নম্বর ধরেছিলাম, সেখানে তো আমি কে এর মানটা বসিয়ে তাহলে 15y বাই জেড পেয়ে গেছি 4z, যেটা কিনা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এবার কি করেছি দেখো, যখন y ইকুয়াল টু 16 এবং জেড ইকুয়াল টু 30, তাহলে সেই ক্ষেত্রে 2 নম্বর থেকে কী পাবো আমি? এক্স এর মানটাকে সমান পেয়ে যাবো আমি, মানে এক্স এর জায়গাতে মানে এখানে আমি ওয়াই আর জেড এর মানটা বসিয়ে দিয়ে ইজিলি খুব সহজেই আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, যেটা কিনা 2, তাই নয় কি? 3 দেখো অঙ্কটা কী বলছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এক্স। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকবার 2 অঙ্কটা দেখিয়ে দিই ভালো করে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তোমরা একটা কাজ করবে, তোমরা ভিডিওটা দেখতে দেখতে একবার দেখে নিয়ে তোমরা করার চেষ্টা করবে, ভিডিওটাকে বন্ধ করে দিয়ে করার চেষ্টা করবে, দেন করে নিয়ে না তোমরা আমার অঙ্কের সাথে মিলিয়ে দেখে নিতে পারো যে ঠিকঠাক করে করেছো কিনা। ওকে, 3 দেখো অঙ্কটাতে চলে আসি, কি বলছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই জেড এবং এক্সের একটা ভ্যালু বলে দিয়েছে, তাহলে এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, এবং ওয়াই 6 এবং জেড 1/5 হলে এক্সের মানটা নির্ণয় করি। ভালো কথা। তাহলে একই রকমভাবে আমি এখানে দেখেছি এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক। এবার এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। পুরোপুরি বন্ধুরা একই নিয়ম, মানে এই যে 2 এর দাগের যে অঙ্কটা করেছিলাম আমি, সেই যে 2 এর দাগের অঙ্কটা, 2 এর দাগের অঙ্কটার সাথে 3 এর দাগের অঙ্কটাকে আমি কমপ্লিট করেছি, ঠিক আছে? সেই রিগার্ডিং আমি এখানটাতে দেখিয়ে দিয়েছি, মানে 2 এর দাগের অঙ্কটার সাথে 3 এর দাগে একদম নিয়মটা পারফেক্টলিভাবে একই রকম আছে, কোনো হেরফের নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পারবে, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবো। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানেতে শেষ করছি। আমি আমার পরবর্তী ভিডিওতে কোষে দেখি 13 বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো আপলোড করার চেষ্টা করবো, রিলেটেড মানে সলভ করে আপলোড করার চেষ্টা করবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম অন্যান্য আরও অনেক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা চাইলে আমার ফেসবুক পেজেও আমার সাথে অ্যাড হতে পারো, আমি যার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যার মাধ্যমে তোমাদের কিছুটা হলেও সুবিধা হবে। কারণ আমি কী বলতো, ফেসবুক পেজে প্রায় প্রতিদিনই কিছু না কিছু টিউটোরিয়াল রিলেটেড ছবি পোস্ট করতে থাকি, যাতে করে তোমরা অনেকটাই হেল্প পাও। ওকে, তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো, এবং তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে বা মেল করে বা ফেসবুক মেসেজের মাধ্যমে। ওকে, then keep practicing, take care, goodbye.